আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে প্রতিবার যেমন কথা দিয়ে থাকি, আমি সবসময় এক নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হই, তেমনই আজকে আমি এক অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম ডক্টর তাহিদা রহমান ইরিন, যিনি একজন ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার রিজভা ওয়েলনেস। এই গরমে আসলে প্রত্যেকের অবস্থা নাজেহাল। আসলে এই অবস্থাতে আমরা মেয়েরা কিভাবে নিজেকে ঠিক রাখতে পারি? আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক বছর ধরেই কাজ করছি বা কথা বলছি, কিন্তু এভাবে যে আমরা উপলব্ধি করব সেটি কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। যেমন এখন চলছে আমাদের হিট অ্যালার্টের থার্ড সিজন, যেটাকে বলতে পারবে সেশন। তো এর ফলে যেমন আমাদের শরীর এর অ্যালার্মিংয়ের সম্মুখীন হচ্ছে, আমাদের পুরো ওয়েলবিং, সেই সাথে প্রথমে যেটি আসে আমাদের স্কিন। কারণ স্কিন আমাদের পুরো শরীরকে কভার করে রাখে, অন্যান্য অর্গানগুলোকে এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে। তাহলে এনভায়রনমেন্টের যে চেঞ্জটা আসবে, সেই চেঞ্জ ফার্স্টে কিন্তু ইফেক্ট ফেলবে বা অ্যাটাক করবে আমাদের স্কিনকে মোকাবেলা করতে হয় এই বৈরী ঋতুর পরিবর্তনের সাথে। আর এই হিট অ্যালার্টের সাথে আমাদের শোনা যাচ্ছে যে, বলা হচ্ছে যে আমাদের মিডল ইস্টের থেকেও নাকি আমাদের টেম্পারেচার এখন বেশি, এবং এভারেজ টেম্পারেচারও বেড়ে গেছে অনেক বেশি। আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য, আর স্কিন তো ছেলেমেয়ে সকলের, যদি মেয়েরা অনেকক্ষণ ধরে রান্নাঘরে থাকে, কাজ করে, সংসার সামলায়, এরপরেও ভালো থাকার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, হিট স্ট্রোক, হিট এক্সহশনের ঝুঁকি থেকে রক্ষার জন্য নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হবে। প্রত্যেকের স্কিন তো আপু আলাদা, দেখা যায় অয়েলি স্কিনের যত্ন আলাদা থাকে, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিনের যত্ন কিন্তু আলাদা থাকে। তো যদি আমি জিজ্ঞেস করি যে এইসব স্কিনের মানুষেরা কি ধরনের আসলে অ্যাক্টিভিটিস এই সময়টায় তারা করতে পারে? সানস্ক্রিন তো অবভিয়াসলি মাস্ট, এটা ছাড়াও আমরা আসলে কি কি করতে পারি? আমি যেহেতু হাইড্রেশন দিয়ে শুরু করেছি, কারণ এখন আমাদের বলতে পারি যে বেঁচে থাকার জন্য স্টেপল হিসাবে হাইড্রেশন, সেটি ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো ইন্টারনাল হিসাবে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, এবং সেই সাথে পানীয়। এবং পানীয় বলে আমরা যেটিকে বুঝি, যে অনেক হয়তো ভুল করতে পারে, কোমল পানীয়, সফট ড্রিঙ্কস, রঙিন পানীয়, এবং প্রসেসড এবং প্যাকড কমার্শিয়াল ড্রিঙ্ক বা অতিরিক্ত চিনিযুক্ত শরবত, এগুলো কিন্তু আমাদেরকে আরও ডিহাইড্রেটেড করে ফেলে, পানি শূন্যতার ঝুঁকি বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমাদেরকে বেছে নিতে হবে আমরা নর্মাল যে বিশুদ্ধ পানি, কারণ বিশুদ্ধতা এখন ভীষণ জরুরি। এই পানি বিশুদ্ধ না হলে আমাদের শুধু ডিহাইড্রেশন নানাভাবে হবে, ডায়রিয়া, ফুড পয়জনিং, আর পানিবাহিত রোগগুলো তো আছেই। বিশুদ্ধ পানির সাথে সাথে আমরা ওরসালাইন খেতে পারি, পান করতে পারি, এবং ডাবের পানি, যেটি খেতেও সুস্বাদু এবং আমাদের জন্য ভীষণ রিফ্রেশিং। ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স বা ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করে ফেলে, আমাদের কর্মশক্তি বাড়িয়ে দেয়, ইমিউনিটি বুস্ট আপ করে। আর আমাদের ঘরে বানানো টক দইয়ের লাসি খেতে পারি, সে একটু হালকা সল্ট আমরা অ্যাড করতে পারি। আর ডিটক্স ওয়াটার, ইনফিউশন ওয়াটার, এই নাম দুটো শুনে হয়তো আমরা ভাবছি কী করে আমরা তৈরি করবো, অনেক কি কঠিন হতে পারে, আসলে তা না। আমাদের এখন যে সিজনাল পানি সমৃদ্ধ যে ফ্রুটসগুলো আছে বা ভেজিটেবলসগুলো আছে, সেগুলোই কিন্তু আমরা সোক করে পানিতে ভিজিয়ে রেখে আমরা ডিটক্স ওয়াটার একটু একটু করে ফ্লেভার দিয়ে নিজেদের বানিয়ে ফেলতে পারি। সিম্পল, আমরা গাজর, আমরা শসা, পুদিনা পাতা, এটা অনেক রিফ্রেশিং, আমাদের একটা কুলিং ইফেক্টও দেয়, অনেক সুদিং ইফেক্ট দেয়। তো এগুলো আমরা ভিজিয়ে খেতে পারি। আর আমরা অ্যাভয়েড করব থার্মোজেনেসিস প্রক্রিয়ায় যে খাবারগুলো আমাদের হিট তৈরি করে, এই কিছুদিন আমরা সে খাবারগুলো একটু অ্যাভয়েড করব। এই খাবারগুলোর তালিকার মধ্যে আছে কিছু সিডস, যেমন তিল। তিল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, ওমেগা 3 থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু এই সময়টা আমরা এটা একটু অ্যাভয়েড করবো। মাস্টার্ড, সরিষা, এগুলো একটু অ্যাভয়েড করব। খুব মশলাদার খাবারগুলো আমরা খাবো না, কারণ সেগুলো আমাদের হজম শক্তির সাথে সাথে আমাদেরকে ওয়ার্নিং হবে আমাদের সুস্বাস্থ্যের জন্য। আর মৌরি, আমরা জানি জিরার পরিবর্তে মৌরি ভিজিয়ে রেখে সে পানিটাও পান করতে পারি। এভাবে আমরা নিজেদেরকে হাইড্রেটেড রাখবো। আর চা কফিটা আমরা অ্যাভয়েড করবো, সেটা দুধ এবং চিনি দিয়ে আমরা যেটা করে মজা করে আমাদের ট্রেডিশনাল টি থাকে, মশালা টি, এগুলো একটু অ্যাভয়েড করবো। খুব চা পান করতে ইচ্ছে করলে আমরা আইস টিও খেতে পারি। হ্যাঁ, তবে বলা হচ্ছে যে আমরা বাইরে থেকে এসে হঠাৎ করে কিন্তু ঠান্ডা বা বরফ এগুলো কিছু নেব না, একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করে একটু একটু করে, একবারেই না, একটু সিপ করে ধীরে ধীরে আমরা এগুলো সেবন করব। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল হাইড্রেশন। আর এক্সটার্নাল হাইড্রেশনে যদি আসি, আমাদের প্রোডাক্টগুলো এখন এই মুহূর্তে আমরা যেগুলো চুজ করব, যেগুলো স্কিনের জন্য জেন্টাল এবং স্কিনকে একটা হাইড্রেটিং ইফেক্ট দেবে। আর স্কিন কেয়ারে আমরা কি জানি, ক্লেন্সিং, ময়শ্চারাইজিং এবং প্রোটেকশন। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা চুজ করব, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে ইনগ্রিডিয়েন্টগুলোর জন্য হাইড্রেটিং থাকে। সাধারণত বোটানিক্যাল এক্সট্র্যাক্ট, মানে প্রাকৃতিক নির্যাস থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় ভেগান, সেগুলো কিন্তু একটু হাইড্রেটিং এফেক্ট থাকে। একটু আগে পুদিনা পাতার কথা বলেছি, মেন্ট,
এরপরেও ক্যামোমাইল ফ্লাওয়ার এক্সট্রাক্ট এবং রোজ এগুলোর এক্সট্রাক্ট দিয়ে বা কিউকাম্বার শসা এগুলো থেকে কিন্তু ক্লেন্সার ময়শ্চারাইজার সানস্ক্রিন এই ইনগ্রিডিয়েন্টগুলো থাকে। তো এই ধরনের ইনগ্রিডিয়েন্টযুক্ত প্রোডাক্টগুলো আমাদের জন্য বেশ সুদিং হবে, রিপেয়ারে হেল্প করবে এবং হাইড্রেটিং এফেক্ট দেবে। আপু এই গরমের সময় দেখা যায় যে আসলে যাদের অয়েলি স্কিন তারা অনেক বেশি আসলে বলা যায় যে ঝামেলাতে পড়ে, কারণ তাদের খুব বেশি ঘামায়, অনেক বেশি আসলে অয়েল প্রডিউস হয়। তো এবং অনেকের অনেক ধরনের উপাদানে অ্যালার্জি থাকে কিংবা সেগুলো স্যুট করে না। এই মুহূর্তে কোন কোন উপাদানগুলো আসলে আপনার মতে বাদ দেওয়া বা একটু দেখে ব্যবহার করাটা একটু ভালো? অয়েলি স্কিন মানে অয়েল মাইন, আমাকে অনেকে এখন কমপ্লেন করছে ফোনে, ওভার ফোনে বা যারা আসছেন ফিজিক্যালি, তারা বলছেন যে মানে তেলের খনি হয়ে গেছে, শুধু তেল ঝরছে। অয়েলি স্কিন নর্মালি সারা বছর ধরে অয়েলি থাকে, উইন্টারে তারা একটু কমফোর্ট জোনে থাকে, যে একটু কন্ট্রোলে থাকে হয়তো বা অয়েলটা, কিন্তু দেখা যায় যে সামারে নর্মালি, আর এই বছর হিটে মানে অ্যালার্জি যখন তখন কিন্তু অয়েলটা প্রোডাকশনটা আরও বেড়ে গেছে, কারণ অয়েলটা তৈরি করে আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজিং ফ্যাক্টর সেবাম, সেবাশিয়াস গ্ল্যান্ড থেকে যে সেবামটি তৈরি হয় সেটি নির্দিষ্ট পরিমাণে সেবাম আমাদের ত্বকের জন্য ভালো, যেটি আমাদের ময়শ্চারাইজড রাখে, হাইড্রেটেড রাখে। কিন্তু এটি যদি কোনো কারণে বেশি প্রোডাকশন হয় তখন স্কিনটা অয়েলি হয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং সেই সাথে পিম্পল। তো এই মুহূর্তে এখন যেহেতু প্রচণ্ড গরম, আমরা কোনো থিক ক্রিম বেসড প্রোডাক্ট ব্যবহার করব না। যারা মিডিয়াতে কাজ করছেন তাদেরকে একটু মেকআপ নিতেই হয়, সেক্ষেত্রে মেকআপের ব্যাপারে যতটা লাইট ওয়েট, হালকা মেকআপ, নন কমেডোজেনিক, অয়েল ফ্রি এ ধরনের মেকআপগুলো ব্যবহার করবে। আর ভারী মেকআপ তো সামারে আমরা কখনোই, সামার কেন এখন কিন্তু নো মেকআপের ট্রেন্ড চলে আসছে, বিশেষ করে কোভিডের পরে আমরা আরও মিনিমাল প্রোডাক্টে ইউজ টু হয়েছি। তো সেক্ষেত্রে এই প্রোডাক্ট ব্যাপারে চুজ থাকবে। আর অনেকে রেটিনল ব্যবহার করে অ্যান্টি এইজিংয়ের জন্য রাতে, যাদের অয়েলি স্কিন তারা ডিরেক্ট ব্যবহার করে এবং যাদের ড্রাই স্কিন তারা স্যান্ডউইচ মেথডে ব্যবহার করে। তো এই কিছুদিন একটু রেটিনলটা আমরা অ্যাভয়েড করব নাইট স্কিন কেয়ার রুটিনে। আর ডে স্কিন কেয়ার রুটিনে আমরা অ্যাড করতে পারি এসেন্স ফেসিয়াল মিস্ট, আমরা ব্যাগে রাখতে পারি, ওয়াটার মিস্ট রাখতে পারি, কিছুক্ষণ পর পর আমরা থার্মাল স্প্রিং ওয়াটার স্প্রে করতে পারি, মেকআপ সেটিং স্প্রে পাওয়া যায়, সেগুলো তারা মেকআপটা বেশি না, সাধারণত মেকআপ সেটিংয়ের জন্য ইউজ করা হয়, কিন্তু এখন তারা স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য একটু স্প্রে করতে পারে, নিজেদেরকে ভালো রাখার জন্য, সতেজ রাখার জন্য, কারণ কাজ কিন্তু থেমে নেই। আর অ্যাভয়েড করবে 10টা থেকে 3টা, রোদটা খুব তীক্ষ্ণ, কিন্তু এখন আমি দেখছি 9টা থেকে 5টা পর্যন্ত চলে গেছে গরমটা। তো যতটুকু সময় বাইরে রোদ, বাইরের কাজ যদি না যাওয়ার প্রয়োজন হয় যাবে না, আর যদি যেতেই হয় একটু হ্যাট, স্কার্ফ, ছাতা, সানগ্লাস এবং আমাদের নিত্যদিনের সঙ্গী আমাদের স্কিনের নিড, স্কিনের স্টেপল সানস্ক্রিন। এই যে সানস্ক্রিন আসলে অনেকে অনেক সময় কিপটামি করে সানস্ক্রিন নিয়ে, যে দাম অনেক বেশি, একটু কম লাগাবো। হ্যাঁ, আপনার কাছ থেকে জানতে চাই যে সানস্ক্রিনের কতটুকু অ্যামাউন্ট আপনার মনে হয় যে এই তীক্ষ্ণ গরমের জন্য কতখানি সানস্ক্রিন আমাদের স্কিনকে আসলে প্রোটেক্ট করবে, এবং সানস্ক্রিন রিঅ্যাপ্লাইংটাও আসলে কিভাবে হওয়া উচিত? সানস্ক্রিন মানে সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে সেটি থেকে আমাদের ত্বককে প্রোটেক্ট করে। শুধু তাই না, আমাদের যে ইনফ্রারে আমরা হাই এনার্জি ভিজিবল লাইট নিয়ে কাজ করি, মিডিয়াতে কাজ করছি লাইটে বা ক্যামেরার লাইট, চুলোর যে রশ্মি থাকে, এগুলো সব কিছু থেকে কিন্তু আমাদের সানস্ক্রিন প্রোটেক্ট করে। তা এই মুহূর্তে আমরা যে অনেকেই সানস্ক্রিনটা স্কিপও করছি, আবার এটাও জানছি যে সানস্ক্রিন ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ ফুলকির মতো, আগুনের ফুলকির মতো রোদ আমাদের শরীরে কিন্তু আঘাত হানছে। ইউজুয়ালি আমরা যারা এশিয়ান বা আমরা যারা বাঙালি, আমাদের কিন্তু সান ট্যানটা বেশি হয় বার্নের থেকে, বাট এই হিট ওয়েভ যখন এত বেশি, আমাদের বার্নও হচ্ছে স্কিন, শুধু ট্যান না, র্যাশ হচ্ছে, ফটোসেন্সিটিভিটি বেড়ে গেছে, ফটোডার্মাটাইটিস হচ্ছে, পলিমরফিক লাইট ইরাপশন নামক এক ধরনের রিয়াকশনও হচ্ছে। সানস্ক্রিন কিন্তু এগুলো সব কিছু থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। তবে সানস্ক্রিনটি চুজ করার সময় আপনি যেটাকে বলছেন যে আমরা একটু মজার হয়ে যাই, একটু কিপটামি করি, একটু প্রাইসটা দেখি, অফকোর্স সানস্ক্রিনের কোয়ালিটি চুজ করবে। আর আমি এতগুলো যে ওয়েভের কথা বললাম, এতগুলো লাইটের কথা বললাম, এই সব কিছু থেকে সানস্ক্রিন যেটি হবে আপনার জন্য আইডল, সেটি হচ্ছে SPF 50, PA+++ এবং ইনফ্রারে। একটু ব্যাখ্যা দিচ্ছি, ইনফ্রারে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত থাকে, কোনো সানস্ক্রিনে দেখবেন যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিনা, সেটি আমাদেরকে প্রিভেন্ট করবে এই হাই এনার্জি ভিজিবল লাইট থেকে। আর PA+++ সেটি আমাদেরকে প্রিভেন্ট করবে হচ্ছে UVA থেকে, যেটি আমাদের পিগমেন্টেশন, এইজিং, এবং SPF যেটি আমাদেরকে প্রিভেন্ট করবে UVB থেকে। আর সেবাম রেগুলেটর, সোয়েট প্রুফ সানস্ক্রিন ব্যবহার করতে হবে, অবশ্যই নিয়াসিনামাইড থাকতে হবে যেটি আমাদের সেবামকে রেগুলেট করে,
সানস্ক্রিন ব্যবহারের ফলে যে অক্সিডাইজড হয়ে যাচ্ছে, তেল চিটচিটে হয়ে যাচ্ছে, এ ধরনের কমপ্লেন তারা আর করবে না। আর স্কিন রিপেয়ারিং এজেন্ট জিঙ্ক তো থাকতেই হবে।